হিসেবে যুক্ত আছেন জনাব আবু বকর সিদ্দিক, মহাপরিচালক, অতিরিক্ত সচিব, গণগ্রন্থাগার অধিদপ্তর। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরো সংযুক্ত আছেন জনাব মোহাম্মদ কামাল হুসাইন, পরিচালক বাস্তবায়ন, ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব এস এম কামরুজ্জামান, প্রকল্প পরিচালক, দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, উপসচিব, গণগ্রন্থাগার অধিদপ্তর। প্রস্তুতি ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের ঢাকাস্থ ইউনিট সমূহ নিয়ে আমরা প্রত্যেক মাসেই শেষ মঙ্গলবার নিয়মিত অনুষ্ঠান করে থাকি। আমাদের সৌভাগ্য যে আজকের অনুষ্ঠানে মহাপরিচালকদেরকে পেয়েছি। এর জন্য আমরা ঢাকাস্থ ইউনিট সমূহের বাইরেও অন্যান্য ইউনিট হতে একজন করে পাঠককে অংশগ্রহণ করিয়েছি। আজকের অনুষ্ঠানে যুক্ত আছেন ৬৪ জেলার ৭৬টি ভ্রাম্যমাণ ইউনিট থেকে সম্মানিত পাঠক, অভিভাবক ও স্বেচ্ছাসেবকবৃন্দ। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সংযুক্ত হবার জন্য। প্রিয় সুধী, আজ স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মবার্ষিকী। আমরা তাকে গভীরভাবে স্মরণ করছি। আর অনুষ্ঠানের মূল পর্বে স্যার জগদীশ চন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে আমাদের কয়েকজন পাঠক আলোচনা করবেন। প্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা প্রথমেই ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের গাড়িগুলো বিভিন্ন সেবা দেওয়ার সময় যে সঙ্গীতটি আমরা পরিবেশন করে থাকি, সেই সঙ্গীতটি আলো আমার আলো, এই সঙ্গীতটি পরিবেশনা করবে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের তেজগাঁও মহানগর ইউনিটের সাংস্কৃতিক সংঘের সদস্য সামাইরা আজরিন। আমি সামাইরা আজরিনকে এই সঙ্গীতটি পরিবেশন করতে আহ্বান করছি। আসসালামু আলাইকুম, আমি সামাইরা আজরিন পরিবেশন করছি রবীন্দ্রসঙ্গীত আলো আমার আলো। আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয় ভরা। আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয় ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, নাচে আলো বাজে ও ভাই বিমার মাঝে, জাগিয়ে আকাশ ছুঁয়ে বাতাস ভাসে সোনার ধারা। আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয় ভরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। নিধে নিধে শোনাও ভাই মানে কি গোলা, পাতায় পাতায় হাসি ভয় পুলক রাশি রাশি, সোনা প্রাণীর পূর্ণ গেছে সুধানি ঝরে ঝরা। আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয় ভরা। আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয়ে ভরা। আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয়ে ভরা। ধন্যবাদ। ধন্যবাদ আজরিনকে। শুধু অনুষ্ঠানের আমাদের এই পর্যায়ে পরিচয় পর্ব। আমাদের সাথে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের ৬৪ জেলার ৭৬টি ইউনিট থেকে যে সকল পাঠক, অভিভাবক, স্বেচ্ছাসেবক সংযুক্ত হয়েছেন, আমি তাদের নাম ঘোষণা করছি। একে একে পরিচয় দিতে অনেক সময় লাগবে, এই জন্য আমি তাদের নাম ঘোষণা করছি। খুলনা হতে সংযুক্ত হয়েছেন শেখ তাইম হোসেন, সাতক্ষীরা থেকে নাইম হাসান শাহন,
বাগেরহাট থেকে সুমন হুসাইন, যশোর থেকে শামীম আরা শারমিন, নড়াইল থেকে রাজিবুল ইসলাম সংযুক্ত হয়েছেন। মাগুরা থেকে যুক্ত হয়েছেন মাহাতির মোহাম্মদ, কুষ্টিয়া থেকে অন্তর, মেহেরপুর থেকে সংযুক্ত হয়েছেন নাবিল ইবনে কামাল, জিনাদা থেকে সংযুক্ত হয়েছেন সারা মল্লিক, চুয়াডাঙ্গা থেকে আরাফাতুল হাসান, বরিশাল থেকে ফয়সাল, চালুকাঠি থেকে শেফা খানম, বরগুনা ইউনিট থেকে যুক্ত নবনীতা গুহ, ভোলা ইউনিট থেকে মোহাম্মদ ফারুক হোসেন, পটুয়াখালী ইউনিট থেকে যুক্ত রয়েছেন আলামিন, ফিরোজপুর থেকে তরুণ মিস্ত্রি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিট থেকে যুক্ত রয়েছেন আতিকা তায়েবা প্রতীতি, রাজশাহী থেকে আব্দুল্লাহ বিন রায়ান, নাটোর থেকে আসাদুল ইসলাম, বগুড়া ইউনিট থেকে যুক্ত হয়েছেন এহসানুল হক, নওগাঁ ইউনিট থেকে সিরাজুল ইসলাম, জয়পুরহাট ইউনিট থেকে রাহুল সরকার, সিরাজগঞ্জ ইউনিট থেকে রুবেল মল্লিক, ইনান রায়হান ইয়ামিন যুক্ত হয়েছেন পাবনা ইউনিট থেকে, রংপুর থেকে যুক্ত হয়েছেন ফাহিম হাসান অর্পণ, দিনাজপুর থেকে দেলোয়ার হোসেন, কুড়িগ্রাম থেকে কামাল হোসেন, লালমনিরহাট থেকে মনিরুল ইসলাম, নীলফামারী থেকে যুক্ত হয়েছেন মেজবা উদ্দিন মাসুদ, ঠাকুরগাঁও ইউনিট থেকে যুক্ত হয়েছেন শারিয়ার নাফিস, পঞ্চগড় থেকে রয়েছেন সাইমা জাহান, গাইবান্ধা ইউনিট থেকে আব্দুল মান্নান, সুনামগঞ্জ ইউনিট থেকে রয়েছেন ফাতিহা রিচি, সিলেট থেকে জয়ন্ত চক্রবর্তী, মৌলভীবাজার থেকে কাজী ফারিজা আফরিন, হবিগঞ্জ ইউনিট থেকে তানিয়া আক্তার প্রিয়া, শেরপুর ইউনিট থেকে যুক্ত রয়েছেন লামিয়া আক্তার, জামালপুর থেকে রামিম হাসান, ময়মনসিংহ থেকে মাইশা খান শিফা, চট্টগ্রাম থেকে আজিজুল ইসলাম, ব্রাহ্মণবাড়ি থেকে শুক্লা সরকার, ফেনী থেকে জেসিকা ইসলাম, খাগড়াছড়ি থেকে মেহরুন্নেসা শাপলা, বান্দরবান থেকে চিংকু থাই, কক্সবাজার থেকে রয়েছেন সিরাজুম মনিরা, কুমিল্লা থেকে উৎস দত্ত, লক্ষ্মীপুর থেকে সাকিব, থেকে রয়েছেন লাবিবা ভুইয়া, নোয়াখালী থেকে রাজেশ দেবনাথ, নরসিংদী থেকে হাবিবুল্লাহ রিয়াদ, কিশোরগঞ্জ থেকে সিনথিয়া, রাজবাড়ী থেকে রাইসুল ইসলাম প্রান্ত, ফরিদপুর থেকে প্রিয়া সূত্রধর ও হৃদয় হাসান, গোপালগঞ্জ ইউনিট থেকে যুক্ত রয়েছেন আমিনুল ইসলাম, টাঙ্গাইল থেকে মাহির মুশফিক জিসান ও আফিয়া আলম রাফা, মাদারীপুর থেকে রয়েছেন সঙ্গীতা দাস ও শরীয়তপুর থেকে রয়েছেন মিলন হোসেন, গাজীপুর থেকে ইন্দিরা চক্রবর্তী, মানিকগঞ্জ থেকে এস এম ফায়াজ, নারায়ণগঞ্জ ইউনিট থেকে রয়েছেন উম্মে হাবিবা মৌ, মুন্সিগঞ্জ ইউনিট থেকে রয়েছেন পিয়াস সূত্রধর ও হৃদয় হাসান, নবগঞ্জ ইউনিট থেকে রয়েছেন আলামিন, ফরিদাবাদ থেকে সিরুদ্দি ও প্রযুক্তা, কলাবাগান ইউনিট থেকে প্রাঙ্গণ সরকার ও লাবণ্য, খিলগাঁও ইউনিট থেকে যুক্ত রয়েছেন অদিতি ও অরিত্রী, মহাখালী ইউনিট থেকে রয়েছেন বনশ্রী, মহাখালী ইউনিট থেকে রয়েছেন তাৎপই, অর্পিতা ও প্রমিতি, তেজগাঁও মহানগর ইউনিট থেকে রয়েছেন অক্ষর গোস্বামী ও সেউত্তি, পুরাতন ঢাকা কোয়া থেকে রয়েছেন সুপ্রভা রাজবংশী ও বর্ষা, মোহাম্মদপুর ইউনিট থেকে রয়েছেন হাফসা হেলাল ও নাজিফা আঞ্জুম, উত্তর ইউনিট থেকে মাফিয়া মমো এবং হাসিন চৌধুরী ইরা, মিরপুর ইউনিট থেকে রয়েছেন ঐশ্বর্য সাহা মহি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন তানভীর ও লাজুকি এবং রূপনগর পল্লব ইউনিট থেকে রয়েছেন আফরা সাইয়ারা রাকা এবং মাইশা বিনতে মোবারক। প্রিয়সুধী, আপনাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবিনয় অনুরোধ করছি আপনাদের ডিভাইসের মাইক্রোফোনটি মিউট রাখবার জন্য। শুধু অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের কর্ণধর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের স্বপ্নের ভ্রাম্যমাণ লাইব্রেরি যার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে জনাব মোহাম্মদ কামাল হুসাইন, পরিচালক বাস্তবায়ন ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম বিশ্বশক্তি কেন্দ্র। আমি পরিচালক বাস্তবায়ন মহোদয়কে বক্তব্য রাখবার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ রেজাউল। আমাকে শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি স্যার। আমি একটু আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু বাইরে আছি, ফোন থেকে হয়েছি এবং একটু মাস্ক পরা, কিছুটা অদ্ভুত চেহারার নেই, আজকে মিটিং এ যুক্ত হয়েছি। তো যাই হোক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি জনাব আবু বকর সিদ্দিক, মহাপরিচালক অতিরিক্ত সচিব গণগ্রন্থাগার অধিদপ্তর। অনুষ্ঠানে যুক্ত আছেন এবং সভাপতিত্ব করছেন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব এস এম কামরুজ্জামান। আমি প্রধান অতিথি মহোদয় এবং সভাপতি মহোদয়কে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা অত্যন্ত ব্যস্ত মানুষ, মহাপরিচালক মহোদয় এখনো অফিসে আছেন, অফিসে বসেই এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। তিনি আমাদেরকে
এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থেকে অনুপ্রাণিত করছেন এবং উৎসাহ যোগাচ্ছেন, সেই জন্য তার প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে যুক্ত আছে দেশের 64টা জেলার 76টা ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিট থেকে সদস্য, পাঠক, স্বেচ্ছাসেবক, সাংস্কৃতিক কর্মী, সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যদিও বলা হচ্ছে এটা ঢাকা অঞ্চলের অনুষ্ঠান, কিন্তু যেহেতু মহাপরিচালক মহোদয় আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন প্রধান অতিথি হিসেবে, সেই জন্য অন্যান্য জেলা থেকেও পাঠকদের একটা অনুরোধ ছিল যে তাদেরকে যাতে কাউকে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়। সে কারণে ঢাকা অঞ্চলের অনুষ্ঠান হলেও ঠিক ঢাকা অঞ্চলের অনুষ্ঠানের মধ্যে আর সীমিত নেই আজকের অনুষ্ঠান। দেশের সবগুলো জেলা থেকেই যুক্ত হয়েছে অনুষ্ঠানে, তবে ঢাকা অঞ্চলের পাঠক, স্বেচ্ছাসেবক, শুভরন্তাই, সাংস্কৃতিক কর্মী তাদেরকে হয়তো একটু বেশি সুযোগ দেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠান সাধারণভাবে অন্যান্য সময়ে ঢাকা অঞ্চলের অনুষ্ঠান যেরকম হয়, অর্থাৎ প্রতি মাসের শেষ মঙ্গলবারে ঢাকা অঞ্চলের পাঠক, শুভরন্তাই এবং এই ইউনিটের সংশ্লিষ্ট অন্যান্যদের সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠান। কিন্তু আজকের অনুষ্ঠানের একটি বিশেষ তাৎপর্য আছে। আমরা জানি বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মদিন 30শে নভেম্বর। তিনি 30শে নভেম্বর 1858 সালে জন্মগ্রহণ করেন এবং তার জন্ম এই বাঙালি জাতির জন্য একটা বড় অধ্যায় ছিল। বাঙালি জাতির, বিশেষ করে বাঙালি জাতির বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ। যদিও তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের তার পড়াশোনা এবং তার বেড়ে ওঠা একটা প্রধান অংশ ছিল ইংল্যান্ডে বা তৎকালীন যুক্তরাজ্যে, তারপরেও তার ভিতরে যে বাঙালি জাতীয়তা বোধ তিনি লালন করতেন এবং সেই বাঙালি জাতীয়তা বোধ উনি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন। তার প্রেরণা আজও এই জাতির মধ্যে বহমান। তিনি একাধারে ছিলেন পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্প বিজ্ঞান রচয়িতা, যাকে আমরা সায়েন্স ফিকশন বলি। তার প্রথম দিকের লেখকদের মধ্যে অন্যতম বা প্রথম লেখক বলা যায় স্যার জগদীশ চন্দ্র বসুকে। তিনি পথিকৃৎ হিসেবে কাজ করেন সায়েন্স ফিকশন রচনার ক্ষেত্রে এবং এছাড়াও বহু বিষয়ে তার আগ্রহ এবং কাজের ক্ষেত্র ছিল, গবেষণার ক্ষেত্র ছিল। তিনি প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করেছেন, উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কাজ করেছেন, জীববিজ্ঞান নিয়ে কাজ করেছেন, জৈব পদার্থ বিজ্ঞান নিয়ে কাজ করেছেন। এভাবে বহু ক্ষেত্র তার কাজের মধ্যে আছে। এই ভ্রাম্যমাণ লাইব্রেরির যারা পাঠক বা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির যারা পাঠক, আপনারা দেখেছেন যে অব্যক্ত নামে একটা বই আছে স্যার জগদীশ চন্দ্র বসুর। এই বইটা আমাদের সব পাঠকদের আমরা পড়ার জন্য উৎসাহিত করি, যাতে তারা এই বইয়ের যে সারবস্তু সেটার দ্বারা তার জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারে, তার চিন্তার পরিচালন, চিন্তার যে বিভিন্ন মাত্রা আছে সেগুলোকে তারা শানিত করতে পারে। একই সঙ্গে জগদীশ চন্দ্র বসুকেও বোঝার সুযোগ তাদের তৈরি হয়। তার একটা বিখ্যাত বই আছে গ্রোথ অ্যান্ড ট্রপিক মুভমেন্টস ইন প্ল্যান্টস, আরো একটা বই আছে মোটর মেকানিজম অফ প্ল্যান্টস। এসব বইগুলো পড়লে ছোট বন্ধুরা তোমরা যখন বড় হবে এবং এই বইয়ের সঙ্গে তোমাদের যোগাযোগ বৃদ্ধি হবে, তখন তোমরা দেখবে যে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর তার যে চিন্তা, তার যে ধারণা, গতানুগতিক চিন্তা এবং সমকালীন সময়ের যে তিনি যে কতটা অগ্রসর মানুষ ছিলেন, কতটা ভিন্ন চিন্তার মানুষ ছিলেন, তা তোমরা এই বইগুলোর মধ্যে দিয়ে দেখতে পাবে। আজকের যারা যুক্ত আছে তোমরা ছোট বন্ধুরা, তোমাদের অভিভাবকরা যুক্ত আছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠানে তারা তোমাদেরকে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি অভিভাবকদেরকে অনুরোধ করব আপনার সন্তানদেরকে জগদীশ চন্দ্র বসুর এই বিখ্যাত বইগুলোর সঙ্গে আস্তে আস্তে পরিচয় করিয়ে দিতে, তাতে তাদের চিন্তার পরিধি বৃদ্ধি পাবে, তাদের কল্পনার রাজ্য প্রশস্ত হবে, তাদের জীবনে নতুন নতুন স্বপ্ন তাদের কাছে এসে ধরা দিবে, তাদের স্বপ্নের পরিধি বৃদ্ধি পাবে। আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য প্রধান অতিথি মহোদয়কে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সভাপতি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার অনেক ব্যক্তিগত ব্যস্ততা এবং একটু পরেই তিনি ডাক্তারের কাছে যাবেন জানি, এরপরেও এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সেজন্য আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যারা
এই কর্মসূচির কর্মী, ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মী, তারা এই অনুষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছে প্রায় 20 বছর যাবত। প্রতি মাসের শেষ মঙ্গলবারে, করোনার সময় 2 মাস হয়তো বন্ধ ছিল, এছাড়া এই 20 বছরে একদিনের জন্য এই অনুষ্ঠানটা কখনো বন্ধ হয়নি। যাদের সম্পৃক্ততায়, যাদের চেষ্টায় এই কার্যক্রম অব্যাহত থাকছে, অনুষ্ঠান অব্যাহত থাকছে, তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আবারও সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রধান অতিথি মহোদয়ের কথা আমরা শুনবো। আমি একটু সকলের কাছে ক্ষমা চেয়ে, যেহেতু বাইরে একটু ভিন্ন পরিবেশে আছি, আমি এখানে একটু নেটেরও অসুবিধা আছে, আমি ডিসকানেক্ট হয়ে যেতে পারি। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। বিচারক বাস্তবায়ন মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বক্তব্য রাখবার জন্য। প্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি সঙ্গীত উপভোগ করব। সঙ্গীতটি পরিবেশনা করবে ঢাকা মহানগরীর খিলগাঁও ইউনিট থেকে যুক্ত অদিতি। আমি অদিতিকে সঙ্গীত পরিবেশনা করতে আহ্বান করছি। অদিতি কি আমাকে শুনতে পাচ্ছ? দুঃখিত, সম্ভবত অদিতি আমাকে এর মধ্যে শুনতে পাচ্ছে না। আমি এর পরবর্তী যাচ্ছি। আমাদের পুরাতন ঢাকা ক থেকে সংযুক্ত রয়েছে সুপ্রভা রাজবংশী। রাজবংশীকে তোমার দেশাত্মবোধক সঙ্গীত সূর্যোদয় তুমি সূর্যাস্তেও তুমি এই সঙ্গীতটি পরিবেশনা করতে আহ্বান করছি। সুপ্রভা রাজবংশী, তোমার মাইক্রোফোনটি মিউট করা রয়েছে। নমস্কার, আমার নাম সুপ্রভা রাজবংশী। আমি এখন একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করছি। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, জলশিরি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে। এই গানটা কতবার হার করে বাউলা আমার সুরে সুরে। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, একা বাঁকা মিঠো পথে রাখাল হৃদয় যেন হাসে, ও পদ্ম চাপা দিঘির ছিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে। ওরে আঙিনায় ধরে রাখিস চিরতরে। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, প্রিয় জন্মভূমি, প্রিয় জন্মভূমি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রভা রাজবংশী, তোমাকে চমৎকার করে সঙ্গীতটি পরিবেশনা করবার জন্য। প্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে গ্রন্থ থেকে পাঠ জগদীশ চন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থ থেকে পাঠ করবেন মোহাম্মদপুর ইউনিট থেকে যুক্ত হাফসা হেলাল। আমি হাফসা হেলালকে তোমার গ্রন্থ থেকে পাঠ করার জন্য আহ্বান করছি। হাফসা হেলালকে আমাকে শুনতে পাচ্ছ? মোহাম্মদপুর ইউনিট থেকে যুক্ত। শুনতে পাচ্ছি। আসলে আমার তো গ্রন্থ থেকে পাঠ ছিল না, আমার বক্তৃতা ছিল। আমার মনে হয় কোথাও কোনো ভুল হয়েছে কিনা আমি জানি না, আমাকে আঙ্কেল বলেছিল। তাহলে দুঃখিত, আমার কাছে যে তথ্য আছে সেটাতে এইভাবে ছিল। আমি পরবর্তীতে আপনার কাছে আসছি।
দুঃখিত, আমি এরপরে কাউকে ডাকছি। আমাদের সাথে গ্রন্থ থেকে পাঠ নিয়ে আছেন স্যার জগদীশ চন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে বনশ্রী মহাখালী ইউনিট থেকে তাথই। আমি তাথইকে আহ্বান করছি। রিজাউল করিম স্যার, শোনা যায়? স্যার স্যার কিন্তু অফিসে আছেন, ডিজি স্যার, তো উনি তো সারাদিন কাজ করছেন। ওই 2 সেটের ভিতরেই স্যারকে দিয়ে করেন, আমরা চালাই দেবো, অসুবিধা নেই। জি স্যার, জি স্যার। স্যারকে ছেড়ে দেন, উনি হয়তো ক্লান্ত শ্রান্ত এখন। স্যার জি স্যার, আমরা একটা পরিবেশনা নিয়ে স্যার আপনার কাছে আসবো স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আমি তাথইকে আহ্বান করছি তোমার গ্রন্থ থেকে পাঠ করবার জন্য। তাথই বনশ্রী মহাখালী ইউনিট থেকে যুক্ত। তাথইকে আমাকে শুনতে পাচ্ছ? তাথই, তাথই কি আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছ? দুঃখিত, সম্ভবত তাথই আমাকে এই মুহূর্তে হয়তো শুনতে পাচ্ছেন না। প্রিয় সুধী, অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আর একটি কবিতা আবৃত্তি শুনতে পারি। সুফিয়া কামালের তাহারই পরে মনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট থেকে যুক্ত লাজুকি। আমি লাজুকিকে আহ্বান করছি তোমার কবিতাটি আবৃত্তি করবার জন্য। লাজুকি কি আমার সাথে এখন যুক্ত আছো? ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট থেকে লাজুকি। দুঃখিত, লাজুকিও সম্ভবত আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছি না। প্রযুক্তা, হ্যাঁ প্রযুক্তা যুক্ত আছে আমাদের পরিচালনা ইউনিট থেকে। আমি প্রযুক্তাকে তোমার কবিতাটি আবৃত্তি করবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ প্রযুক্তা, তোমাকে শুনতে পাচ্ছি, তুমি তোমার কবিতাটি আবৃত্তি করো। আবৃত্তি করছি কবি আবু হেনা মোস্তফা কামাল রচিত ছবি কবিতাটি। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ। ছবির মতোই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতোই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানে নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কি আশ্চর্য গান দিয়েছে। আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো, শপথ করে বলতে পারি এমন গানটা দেখেন। আর দেখুন, এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরে একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ। ধন্যবাদ প্রযুক্তা রয় তোমাকে। প্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের আয়োজনের মধ্যমণি, সবার শ্রদ্ধেয়জন গণগ্রন্থাগার অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়, অতিরিক্ত সচিব জনাব আবু বকর সিদ্দিক স্যার, এবং স্যারের বক্তব্য আমরা শুনবো।
বলে রাখি, স্যারের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পটি সুচারুরূপে বাংলাদেশের 64 জেলায় পরিচালিত হচ্ছে। আমি মহাপরিচালক মহোদয়কে বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি। রেজাউল, স্যার, তার আগে আমরা ওই মেয়েটা যে বৃত্তি বা কি যেটা করতে চাইলো না, প্রথমে আপনি তো বললেন জি জি ওর নাম জি। কি? ওর নাম কি? হাফসা হেলাল স্যার, মোহাম্মদপুর ইউনিভার্সিটি। ওটা শেষ করবো, আরেকটা শুনে আমি তারপরে বলবি, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। আপনাকে যেহেতু বলতে চেয়েছে। জি 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 স্যার, থ্যাংক ইউ স্যার। হাফসা হেলাল জি, শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, তাহলে তুমি তোমার পরিবেশনাটি করো। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। গাছেরও যে প্রাণ আছে, এই কথাটা ছোট থেকে জানে না এমন মানুষ হয়তো খুব বেশি নেই। তবে সবার আগে এই তথ্যটি তিনি প্রমাণ করেছিলেন, তিনি আমাদের খবর কাঁপানো বাঙালি বৈজ্ঞানিক স্যার জগদীশ চন্দ্র বসু বিশ্ববাসীকে প্রথমবারের মতো জানিয়েছিলেন যে উদ্ভিদের মধ্যে আছে প্রাণ শক্তি। এটি প্রমাণের জন্য তিনি কেসোগ্রাফ নামক একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন, যা উদ্ভিদ দেহের সামান্য সাড়াকে লক্ষ গুণ বৃদ্ধি করে প্রদর্শন করে। জগদীশ চন্দ্র বসু যে একজন বাঙালি তা নয়, তার জন্ম বাংলাদেশেরই ময়মনসিংহ শহর সালে 30শে নভেম্বর, তথা আজকের এই দিনে। তিনি একজন প্রথম দিকের একজন কল্পবিজ্ঞানী এবং ভারতীয় উপমহাদেশে স্যার জগদীশ চন্দ্র বসুকে নিয়ে চিরকাল বললেও শেষ হবে না। বিজ্ঞানী ছাড়াও এই মানুষটি ছিলেন একজন জাতীয়তাবাদী, ভাষা ও দেশপ্রেমী, মনীষাধক ও গবেষক। 3 বছরে 13টি বিশ্বমানের বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ লিখেছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। বিজ্ঞান ও জ্ঞানকাণ্ডের বিভিন্ন শাখায় তিনি কাজ করেছিলেন শুধুমাত্র সত্য জানার উদ্দেশ্যে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা যেখানে 60 কিলোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও নিয়ে কাজ করতে পারছিলেন না, সেখানে জগদীশ চন্দ্র বসু প্রথমবারের মতো বিদ্যুৎ কেন্দ্রিত তরঙ্গকে মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হন। রেডিও সংকেতের শনাক্তকরণের জন্য তিনি অর্ধপরিবাহী জাংশন ব্যবহার করেছিলেন। আর এই আবিষ্কার পেটেন্ট করে বাণিজ্যিক সুবিধা আদায়ের পরিবর্তে তিনি থেকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। জগদীশ চন্দ্র বসু তার আবিষ্কার পেটেন্ট করেন কেন? জবাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখেছিলেন, আমি যদি একবার টাকার মোহে পড়ে যাই তাহলে আর কোনোদিন বের হতে পারবো না। আমরা যে এফএম গানের মূর্ছনায় হারিয়ে যাই, তার আবিষ্কারক হিসেবে কিছুদিন আগেও পুরো বিশ্ববাসী ইতালির বিজ্ঞানী মার্কনিকে জানত। 1998 সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড ইনস্টিটিউট এর প্রসিডিংয়ে আমাদের জগদীশ চন্দ্র বসুকে রেডিওর প্রকৃত আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার কারণ ইতালির বিজ্ঞানী মার্কনি তার আবিষ্কারের জন্য যে সকল যন্ত্র ব্যবহার করেছিলেন তার মধ্যে একটি ছিল কোহেরার, যার প্রকৃত আবিষ্কারক ছিলেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। স্বীকৃতি মার্কনি বা তার সমসাময়িক বিজ্ঞানীরা কেউই দেয়নি। স্যার নেভিল মট 1977 সালে বলেন, জগদীশ চন্দ্র বসু তার সময় অপেক্ষা 60 বছর বেশি এগিয়েছিলেন। যে যা তবে অনন্তকালের জন্যই কি লুপ্ত হয়? মৃত্যুতেই কি সকল কিছুর পরিসমাপ্তি? সেই 30-এর দশকে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু পৃথিবী ছেড়ে চলে গেলেও তার আবিষ্কারগুলোর সুফল পৃথিবী এখনো ভোগ করছে। মহান বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হাফসা হেলালের মাইক্রোফোনটি মিউট রয়েছে। সরি, আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। যে যায় সে তো আর ফিরে আসে না,
তবে কি অনন্তকালের জন্য নিমিত্ত হয়? মৃত্যুতেই কি জীবনের পরিসমাপ্তি? সেই 20-এর শতকের 30-এর দশকে জগদীশ চন্দ্র বসু পৃথিবী চলে গেলেও তার আবিষ্কার এখনো ভোগ করছে বাঙালি বিজ্ঞানী, শুধু বাঙালির বা উপমহাদেশের নয়, সারা বিশ্বের, সারা মানব জাতির অনুপম অহংকার। আজকের এই জন্মদিনে সেই মহান বিজ্ঞানীর প্রতি অপরিসীম শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কি বলো? ধন্যবাদ আফসার লাল। বিশ্বজি অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য মহাপরিচালক মহোদয়কে সবিনয় অনুরোধ করছি। স্যার, স্যার আপনার মাইক্রোফোনটি মিউট রয়েছে স্যার। শোনা যাচ্ছে নিশ্চয়ই? জি স্যার। আমি সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে, ঢাকা বিভাগীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সাথে একটি আলোচনা অনুষ্ঠান আচার্য জগদীশ চন্দ্র বসু আপনারা যে আয়োজন করেছেন সে একটি অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পটি আপনারা সবাই জানেন যে এই প্রকল্পটি একটি অতি সফল এবং সুন্দর প্রকল্প, যেটা শুরু হয়েছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের হাত ধরে আব্দুল্লাহ আবু সাইদ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তিনি শুরু করেছিলেন। এর পরবর্তীতে সরকার যখন দেখলো যে এটি অত্যন্ত সফল এবং খুবই উপকারী গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এবং মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হয়েছে, তখন এটিকে আরো অনেক বেশি ছড়িয়ে দেওয়ার জন্য সারা বাংলাদেশে সরকার এটাকে পদক্ষেপ নিয়েছে। এটাকে হস্তক্ষেপ করে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে একটি প্রকল্প আকারে, যে প্রকল্পের নাম ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প আকারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার যে অধিভুক্ত রয়েছে সেই অধিভুক্তের মাধ্যমে পরিচালনা করছে। আমরা মনে করছি যেহেতু এটি একটি সুন্দর প্রকল্প এবং মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য, এই প্রকল্পটাকে আমরা বাড়িয়ে আরো সামনের দিকে নিয়ে যাব এবং নিয়ে যেতে পারবো, এবং আপনারা যারা রয়েছেন এটার ফলভোগী, আপনারা যথেষ্ট উপকৃত হবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদের মাঝেও এই জিনিসটাকে ছড়িয়ে দেবেন। কেননা জ্ঞানের আলো ছড়ার তো কোনো দোষ নেই, এটা শেষ হয় না। যত বেশি মানুষকে জানানো যায়, মানুষ যত বেশি আপনার জ্ঞানের আলোকে আলোকিত হবে, তত বেশি আমাদের দেশটা আলোকিত হবে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক যারা কামরুজ্জামান, উপস্থিত আমার প্রিয় উপস্থাপক রেজাউল করিম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক কামাল, আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ছোট ছোট ভাই বোনদের সাথে, অভিভাবক এবং বাবা মা হিসাবে, সকলেই, সকল পাঠক পাঠিকা, লেখক লেখিকা, আবৃত্তিকারক, গায়ক এবং গায়িকা, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমরা দর্শক, আবার আমাদের মধ্যে থেকে আপনার সকলে কেউ অংশগ্রহণ করছে, আমি করছি, আপনি করছেন, আমাদের মধ্যে কেউ অংশগ্রহণ করছে। এত সুন্দর শুধু দুঃখিত, সম্ভবত মহাপরিচালক মহোদয়। ঠিক আছে, হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। এখন কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে এখন? স্যার এখন ঠিক আছে স্যার, সব ঠিক আছে স্যার। স্যার আপনাকে দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে স্যার। ইন্টারনেট লাইনে ডিস্টার্ব করতেছে কেন? কেন দেখো তো, বন্ধ করে দেয় নাই তো? স্যার এখন শোনা যাচ্ছে স্যার আপনাকে। ঠিক আছে, আমি দুঃখিত আমার দিক থেকে। নেটে ডিস্টার্ব আছে তো। স্যারের ওখানে এই সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ
স্যার এখন শোনা যাচ্ছে আবার। স্যার আবার শুরু শোনা যাচ্ছে নাকি? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। তো এই যে রেজাউল, ওই স্যারের ওখানে বোধহয় নেটে একটু সমস্যা হচ্ছে। জি জি স্যার, স্যারের ওখানেই সমস্যা দেখছি স্যার, আমাদের অন্যদের ওদের নেটটা বুঝলাম না, নেটের সমস্যা হওয়ার তো কথা না মানে। এটা তো ঠিক আছে, আমি তো শুনতে পাচ্ছি, কিন্তু আপনারা হ্যাঁ, এখন 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 ঠিক আছে স্যার, এখন ঠিক এখন আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি শেষ করি, বুঝছি আমাকে পছন্দ করছে, অথবা আমাদের ছোট ছোট বাচ্চারা মনে খুব অস্থির হয়ে আছে গান টান করার জন্য নাকি? না স্যার, আসলে হ্যাঁ, আপনারা সকলে জানি, একটু আগে আপনারা শুনেছেন একটা প্রবন্ধ পাঠের মাধ্যমে শুনেছেন, এবং আমাদের পরিচালক মহোদয়ের কাছ থেকে শুনেছেন যে আচার্য জগদীশ চন্দ্র বসু যে রেডিও বা বেতার, যার মাধ্যমে আমরা রেডিও শুনি, কথা শুনি, সকল কিছুর যেটা যেটা শুরু, মানে সকল মিডিয়ার, ভার্চুয়াল মিডিয়া যেটা শুরু, সেই জিনিসটা আসলে আবিষ্কার করেছেন। কি আশ্চর্য বিষয় যে আমাদের দেশেরই একজন মানুষ, আচার্য জগদীশ চন্দ্র বসু। যদিও পরবর্তীতে প্রচারিত হয়েছে মার্কনি রেডিও আবিষ্কার করেছে, কিন্তু সারা বিশ্ব আসলে সত্য বিষয়টা জানেন যে এটার আবিষ্কারক ছিলেন তিনি। এবং আজকে আরেকটা কথা শুনে আরো বেশি ভালো লাগলো, এটা হাফসা হেলালের মুখ থেকে খুব সম্ভবত শুনেছি, যে রবীন্দ্রনাথ যখন তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কেন পেটেন্ট নিচ্ছ না, তখন তিনি জবাব দিয়েছিলেন, আমি যদি একবার টাকার মুখে পড়ে যাই তাহলে আর এর থেকে বেরোতে পারবো না। কি অদ্ভুত সুন্দর কথা। পেটেন্টটা নিলে হয়তো কোটি 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 টাকা তার ভান্ডারে জমা হতো, আমরা পেতাম, কিন্তু তার থেকে বেশি অনেক সম্মানে তিনি সম্মানিত করেছেন আমাদেরকে এদিকে না তাকিয়ে। এবং সত্য কথা, প্রিয় বন্ধুরা, টাকা যখন হয় তখন সে 4 টাকা চায়, 4 টাকা হলে 8 টাকা চায়, 8 টাকা হলে 50 টাকা চায়, যার একটা বাড়ি আছে সে দুটো বাড়ি চায়, প্রত্যাশা বাড়তেই থাকে বাড়তেই থাকে। পৃথিবীর সবকিছু যখন টাকার কারণে, টাকার লোভেই আমার দিকে মানুষ তাকায়, আমার কাছে প্রত্যাশা করে। আমি মানুষটাকে ভালোবেসে আমার কাছে কোনো কিছু প্রত্যাশা করে না। সেই কারণে আমরা এই জিনিসটাকে আমরা বলবো যে এই মনে হবে যে আমি এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, কিন্তু আসলে জীবন অনেক অনেক বেশি সুন্দর, অনেক মোহময় এবং প্রশান্তিময় হয়ে ওঠে যখন মানুষ এই লোভ থেকে দূরে সরে যেতে পারে। যে শিক্ষাটা আচার্য জগদীশ চন্দ্র বসু আমাদেরকে দিয়ে গেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা ভিসিকে উপাচার্য বলি, উপাচার্যের উপরও আচার্য। আচার্য মানে কি? তাহলে উপাচার্য যাকে আমরা সর্বোচ্চ সম্মানে আসলে সম্মানিত করি, তার থেকেও তিনি সম্মান, যে মানুষটি বিজ্ঞান, সাহিত্য, শিক্ষা এই সকল ক্ষেত্রে সামগ্রিকভাবে অবদান রাখেন, জাতীয়ভাবে অবদান রাখেন, বিশ্বের জন্য অবদান রাখেন, তখন এমন একটি অবদান যেটা সার্বিক জনগোষ্ঠীর জন্য প্রমাণিত হয়, সার্বিক জনগোষ্ঠীর জন্য জনগোষ্ঠী যে দিক থেকে উপকৃত হয়, সেই ধরনের অবদানের স্বীকৃতি যখন কেউ রাখেন, তখন তার স্বীকৃতি স্বরূপে তাকে আচার্য বলা হয়ে থাকে। তেমনই একজন মানুষ হচ্ছেন আচার্য জগদীশ চন্দ্র বসু। সেই আচার্য জগদীশ চন্দ্র বসু আমরা অত্যন্ত আনন্দিত, আমরা বলছি যে আমাদেরই দেশের মানুষ। আমরা এটি মনে রাখবো, তার কথা মনে সবসময় মনে করার চেষ্টা করব, তার দ্বারা উজ্জীবিত হওয়ার আমরা চেষ্টা করব। এবং আরেকটি বিষয় তার পাশাপাশি চেষ্টা করব সবসময়, সেই জিনিসটা হচ্ছে যে আচার্যের এই বিষয়টি ধরে যে মানুষের জন্য কোনো কিছু কন্ট্রিবিউট করে যাওয়া, মানবতার জন্য কোনো কিছু কন্ট্রিবিউট, আমি যত ছোট্ট করেই পারি না কেন, আমি হয়তো আচার্য জগদীশ চন্দ্র বসুর মতো পারবো না,
শুধু দুঃখিত, স্যারের নেটওয়ার্ক খুব বেশি সমস্যা করছে, আমরা এই মুহূর্তে স্যারকে শুনতে পাচ্ছি না। স্যারকে সংযুক্ত করতে পারলে আমরা স্যারের কথা অবশ্যই আবার শুনবো। শুধু অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরেকটি পরিবেশনাতে যাব এবং এর মধ্যে যদি স্যার আমাদের মহাপরিচালক মহোদয় যদি আবার সংযুক্ত হন, আমরা অবশ্যই স্যারের কথাটি শুনবো। শুধু অনুষ্ঠানের এই পর্যায়ে আমি কবিতা আবৃত্তি করবার জন্য অনুরোধ করছি উত্তরায়ণের থেকে যুক্ত মাফিয়া মমো। আমি মাফিয়া মমোকে কবিতা আবৃত্তি করবার জন্য অনুরোধ করছি। মাফিয়া মমোকে আমাকে শুনতে পাচ্ছ? মাফিয়া মমো, দুঃখিত, মাফিয়া মমো সম্ভবত আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাজুকি কি আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? দুঃখিত। খিলগাঁও ইউনিট থেকে রয়েছেন অদিতি বড়ুয়া। আমি অদিতিকে তোমার সঙ্গীত পরিবেশনা করবার জন্য অনুরোধ করছি। খিলগাঁও ইউনিট থেকে সংযুক্ত অদিতি বড়ুয়া। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, অবশ্যই শুনতে পাচ্ছি। অদিতি, আমরা একটু পরে আপনার কাছ থেকে পরিবেশনা যাব। আমার দিক থেকেই খুব বেশি সমস্যা হচ্ছে, অফিসের লাইনটা ঠিক আপনার স্যার এখন শোনা যাচ্ছে। স্যার আপনি শুরু করুন। এম আই ক্লিয়ার নাও? এখন পরিষ্কার? জি স্যার, এখন পরিষ্কার আছে স্যার। আবারও ডিস্টার্ব না? এখন শুনতে পাচ্ছি স্যার আপনাকে। আমি শেষ করে দিচ্ছি কারণ আমার জন্য ডিস্টার্ব হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব দুঃখ লাগছে যে আমি আসলে আরো কিছুক্ষণ কথা বলতে চেয়েছিলাম সবার সাথে, কিন্তু সেটি হচ্ছে না। যে কোনো কারণে আমার দিক থেকে প্রচন্ড রকম ডিস্টার্ব হচ্ছে। ভবিষ্যতে আবারও ছোট বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সাথে যারা তোমাদের অভিভাবক বৃন্দ রয়েছেন, আমাদের আরো বন্ধুরা রয়েছেন, আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে অবশ্যই আবার দেখা হবে। আমি যারা উপস্থাপক রয়েছেন, এই জিনিসটা অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আরেকটু ধন্য হতাম যদি স্যারের কথাগুলো আমরা শুনতে পেতাম, হয়তো বা নেটওয়ার্কের জন্য আমরা স্যারের কথাগুলো শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। প্রিয়সুধী, স্যার শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে সংযুক্ত আছেন, এই জন্য স্যারের প্রতি আমি আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয়সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খিলগাঁও ইউনিট থেকে যুক্ত রয়েছে অদিতি বড়ুয়া। আমি অদিতি বড়ুয়াকে তোমার পরিবেশনা করবার জন্য অনুরোধ করছি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার, আমি অদিতি বড়ুয়া। আমি খিলগাঁও ইউনিট থেকে যুক্ত হয়েছি। আমি একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। গানটি হলো 15 দিনের কথা। ওরা
বেলায় তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি তলায় ওরা ভোরের বেলা ফুল তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি তলায় হায় বাজে বলো ছাড়া ছাড়ি দিনে কোথায় আবার দেখা যদি বলো সখা প্রাণের মাঝে দিনের কথা তীরে হায়সি চোখে দেখা প্রাণের কথা ভোলা যায় ভোলা যায় ভোলা যায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অদিতি বড়ুয়া চমৎকার করে সঙ্গীতটি পরিবেশনা করবার জন্য। প্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি নৃত্য উপভোগ করব। নৃত্যটি পরিবেশনা করবে বনশ্রী মহাখালী ইউনিট থেকে রয়েছে প্রমিতি। আমি প্রমিতিকে নৃত্য পরিবেশনা করবার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রমিতি কি আমাকে শুনতে পাচ্ছ? প্রমিতি, আচ্ছা প্রমিতির মাইক্রোফোনটা মিউট রয়েছে। না, আমি এই মুহূর্তে শুনতে পাচ্ছি না, সম্ভবত ইয়ারফোনে সমস্যা আছে প্রমিতি। আচ্ছা, আমরা প্রমিতির কাছে একটু পরে আসছি। প্রমিতি, তুমি তোমার পরিবেশনার জন্য প্রস্তুতি নাও, আমরা এর মধ্যে অন্য একটি পরিবেশনা করে আসি। আমি প্রমিতিকে অনুরোধ করছি তোমার প্রস্তুতি রাখবার জন্য। এর মধ্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত রয়েছে তানভীর। তানভীর একটি কবিতা আবৃত্তি করবে, আজিকের শিশু, সুফিয়া কামালের লেখা এই কবিতাটি। আমি তানভীরকে অনুরোধ করছি তোমার কবিতাটি আবৃত্তি করবার জন্য, এবং এরপরেই আমরা প্রমিতির নৃত্যটি উপভোগ করব। তানভীর কি আমাকে শুনতে পাচ্ছ এই মুহূর্তে? তানভীর কি আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছ? ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট থেকে যুক্ত তানভীর। দুঃখিত, তানভীরও আমাকে এই মুহূর্তে মনে হয় শুনতে পাচ্ছে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত রয়েছে লাজুকি। আমি লাজুকিকে সুফিয়া কামালের তাহার এই পরে মনে, জি হ্যাঁ এখন শুনতে পাচ্ছি তানভীর।
ধন্যবাদ তানভীর, চমৎকার করে কবিতাটি আবৃত্তি করেছ। শুধু অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি নৃত্য উপভোগ করব। নৃত্যটি পরিবেশনা করবে প্রমিতি, বনশ্রী নৃত্য থেকে যুক্ত। প্রমিতি, কি আমাকে এখন শুনতে পাচ্ছ? জি আঙ্কেল, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি তোমার নৃত্যটি পরিবেশনা করো। জি আঙ্কেল। গানটা দে। ধন্যবাদ প্রতীতি, চমৎকার করে একটি নৃত্য পরিবেশনা করবার জন্য। প্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরেকটি সঙ্গীত উপভোগ করব। আমাদের সাথে সংযুক্ত রয়েছে মিরপুর ইউনিট থেকে যুক্ত রয়েছে ঐশ্বর্য সাহা মহি। আমরা সবাই রাজা এই সঙ্গীতটি পরিবেশনা করবে। আমি ঐশ্বর্য রায় মহিকে সঙ্গীতটি পরিবেশনা করবার জন্য আহ্বান করছি। হ্যাঁ, তোমাকে শোনা যাচ্ছে মহি। আমি থেকে ঐশ্বর্য সাহা মহি একটি গান পরিবেশন করছি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে আমরা সবাই রাজা।
স্বনির্ভর ভবিষ্যতে আমরা সবাই রাজা। রাজা সবারই দিনমান, সীমান আপনি ফিরে পান। রাজা সবারই দিনমান, সীমান আপনি ফিরে পান। মনের খাটো বুকে রাখেনি কেউ কোনো অসত্যি, নইলে মোদের রাজার স্বনির্ভর আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে ফিরবো তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে ফিরবো তারই পথে। মোরা করবো না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার স্বনির্ভর ভবিষ্যতে আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বনির্ভর ভবিষ্যতে আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ঐশ্বর্য রায় মহিকে চমৎকার করে এই সঙ্গীতটি পরিবেশনা করবার জন্য। প্রিয় সুধী অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরো একটি কবিতা আবৃত্তি শুনবো। কবিতাটি আবৃত্তি করছে আমাদের উত্তরের মিনিট থেকে যুক্ত মাফিয়া মমো। মাফিয়া মমোকে আমাকে শুনতে পাচ্ছ? দুঃখিত, মাফিয়া মমো আমাকে এই মুহূর্তেও শুনতে পাচ্ছে না। আমি এই মুহূর্তে আমি মাফিয়া মোমো। জি, আমি একটি কবিতা আবৃত্তি করব, সংকল্প, কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাফিয়া মমো তোমাকেও। বিশুদ্ধি অনুষ্ঠানের এই পর্যায়ে আমি কলাবাগান নৃত্যে যুক্ত লাবণ্যকে অনুরোধ করছি জন্য। দুঃখিত, লাবণ্য এই মুহূর্তে শুনতে পাচ্ছে না। আমি এই মুহূর্তে অনুরোধ করছি কলাবাগান ইউনিট থেকে যুক্ত প্রাঙ্গণ সরকারকে তোমার পরিবেশনা করবার জন্য। জি, আসসালামু আলাইকুম। আমার নাম প্রাঙ্গণ সরকার। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে একটি মুজিবুর গান পরিবেশন করছি। ভুল ত্রুটি হলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। জীব ধন্য বাংলা মায়ের মুক্তি এমন ছেলের জন্য। ধন্য মুজিব ধন্য বাংলা মায়ের মুক্তি তার মুখোশ পরে দেশ খেয়েছি মির্জাফরে। ভণ্ড নেতার মুখোশ পরে দেশ খেয়েছি মির্জাফরে। ওদের মতো মৌনি দেশিদের বন্ধু জীব ধন্য জীব ধন্য।
হাজার নেতার ভিড়ের মাঝে কণ্ঠে তোমার বদন বাজে, হাজার নেতার ভিড়ের মাঝে কণ্ঠে তোমার বদন বাজে। মৃত্যুমুখী বন্দি যাকে Recording stopped. Recording in progress. বাংলা মায়ের মুক্তি এলো এমন ছেলের জন্য। ধন্য মুজিব ধন্য, বাংলা মায়ের মুক্তি এলো এমন ছেলের জন্য। সর্বকালের একটা মুজিব হয় না তো আর অন্য। মুজিব ধন্য, মুজিব ধন্য, মুজিব ধন্য, মুজিব ধন্য, মুজিব ধন্য। ধন্যবাদ প্রাঙ্গণ সরকার। কৃষি অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরেকটি সঙ্গীত উপভোগ করব। রূপনগর পল্লবী ইউনিট থেকে যুক্ত রয়েছে মাইশা বিদ্যে মোবারক। আমি মাইশা বিদ্যে মোবারককে তোমার পরিবেশনা করবার জন্য আহ্বান করছি। হ্যাঁ মাইশা শুনতে পাচ্ছি স্যার। আমি একটু ডিস্টার্ব করছি, সরি, আমি একটু বাইরে যাব। আপনারা অনুষ্ঠান চালিয়ে যান। আমাদের প্রধান অতিথি তো বক্তব্য রেখেছেন, পরিচালক ও বক্তব্য রেখেছেন, আর আমি তো সভাপতি তো শেষে বলতে হয়। আমি একটু ডাক্তারের কাছে যাব, যদি এসে পারি সংযুক্ত হলাম, না হলে আপনি শেষ করে দিবেন। ওকে, ধন্যবাদ স্যার। আমরা এই পরিবেশনার পরে স্যার আপনার কিছু কথা শুনি স্যার, শুনে তারপরে স্যার চালিয়ে নিব স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা এই পরিবেশনার পরে স্যার এত লোক কথা বলা, বাচ্চারা বসে আছে তো ওদের স্যার আপনার স্যার অল্প কিছু কথা বলবেন আপনি স্যার, বলার পরে স্যার আমরা পরবর্তী দ্বিতীয় অংশ আমরা চালিয়ে নিব স্যার। ঠিক আছে, মাইশা বিন্দু মোবারককে অনুরোধ করছি তোমার পরিবেশনা করবার জন্য। 20 টাকা কেন? আমি আমার পরিবেশনা শুরু করছি।
ধন্যবাদ। মাতৃষা বিনতে মোবারক চমৎকার করে সঙ্গীতটি পরিবেশনা করেছ। শুধু অনুষ্ঠানের এই পর্যায়ে সভাপতির বক্তব্য শুনবো এবং সভাপতি মহোদয়ের বক্তব্যের পরে আমাদের অন্যান্য যে পরিবেশনা রয়েছে সেগুলো আমরা উপভোগ করবো। আমি এই মুহূর্তে সভাপতির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক উপসচিব গণগ্রন্থাগার অধিদপ্তর জনাব কামরুজ্জামান স্যার, আমি প্রকল্প পরিচালক মহোদয়কে বক্তব্য রাখবার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শোনা যায়, আমাকে শোনা যায়। হ্যালো হ্যালো শোনা যাচ্ছে আপনাকে? স্যার আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ধন্যবাদ। আজকে শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ ওকে আমি দুঃখিত যে সভাপতি হিসেবে আসলে লাস্টেই বলতে হয়, সর্বশেষেই বলতে হয়, কিন্তু এই মুহূর্তে আমি দেখছি যে আমাকে একটু জরুরি কাজে যেতে হচ্ছে, তো আমি 2-1 মিনিটেই শেষ করে Recording দিচ্ছি। stopped. আমি 2-1 মিনিট শেষ করে দিব। Recording in progress. আমাদের আজকের অনুষ্ঠানটি বৃহত্তর ঢাকাকে কেন্দ্র করে এবং অন্য অঞ্চল থেকেও অনেকে সংযুক্ত হয়েছেন। সকলকে ধন্যবাদ। আজকে প্রধান অতিথি হিসাবে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব স্যার সংযুক্ত ছিলেন এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক কামাল হোসাইন এবং তৌকির সহ জামান এবং অন্যান্য অনেকে আছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। আর যারা সংযুক্ত হয়েছে আবার অনেকে অপেক্ষায় আছে, এই অপেক্ষার অবসান ঘটবে অনুষ্ঠান শেষে, কিন্তু সকলকে এই জন্য আমরা সুযোগ করে দিই। আমি আর আমার বক্তব্য বাড়াবো না। আজকে একটি মূল্যবান দিন, এই জন্য আচার্য জগদীশ চন্দ্র বসুকে কেন্দ্র করে আজকে আমরা আমাদের অনুষ্ঠান নিবেদন করছি। তার জীবন কর্ম নিয়েও আলোকপাত করা হয়েছে। আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা সেটি শুনে নিঃসন্দেহে উপকৃত হবে এবং তাদের মাঝ থেকেও আরো এরকমে হয়তো অনেকে বেরিয়ে আসবে, কেউ তো হয়তো জগদীশ চন্দ্র বসু হয়ে উঠবে অথবা তার চেয়ে বড়ও হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আর সময় নেব না, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর ছোট শিক্ষার্থী যারা অনেকে বসে আছে তাদের সকলকে সুযোগ করে দেব, এই আশাবাদ ব্যক্ত রাখছি এবং সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আমি কামরুজ্জামান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী। ধন্যবাদ। সম্মানিত প্রকল্প পরিচালক মহোদয়, স্যারের কথা শুনে আমরা সবসময় অনুপ্রাণিত হই, উৎসাহিত হই এবং স্যারের সার্বিক নির্দেশনা এবং পরামর্শক্রমে আমাদের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পটি পরিচালিত হচ্ছে এবং আমি স্যারের প্রতি আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুধু অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা গ্রন্থ থেকে পাঠ শুনবো। বনশ্রী ইউনিট থেকে যুক্ত রয়েছে তাথই। আমি তাথইকে অনুরোধ করছি স্যার জগদীশ চন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থ থেকে পাঠ করবার জন্য। তাথই বনশ্রী মহাখালী ইউনিট থেকে যুক্ত। তাথই কি আমাকে শুনতে পাচ্ছ এখন? ইশরাত জাহান তাথই, তোমার মাইক্রোফোনটি মিউট করা রয়েছে। জি আঙ্কেল, আমি এবার আপনার কথা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার উপস্থাপনাটি প্রকাশ করছি। জগদীশ চন্দ্র বসুকে উৎসর্গ করে কবি কালিদাস নাগের কবিতার কয়েকটি অংশ নিচে উদ্বুদ্ধ করে দিলাম। জ্যোতিষ্ক সভার তলে যেতে তব আসন বিরাজে, সেথায় সহস্র দ্বীপ জ্বলে আজি দীপালি উৎসবে। আমারও একটি দ্বীপ তারই সঙ্গে মিলাইনু যবে, তোমার তপস্যা ক্ষেত্র ছিল যবে নিভৃত নিরালা, ব্যথায় বেষ্টিত রুদ্র। সেদিন সংশয় সন্ধ্যাকালে কবি হাতে বড় মাল্য যে বন্ধু পড়িয়াছিল বলে, সে অপেক্ষা করেনি সে তো জনতার সমর্থন তরে, দুর্দিনে জেলে সে দ্বীপ
রিক্ততব অর্ঘ থালি পরে আজি সহস্র সাথে বসিল সে, ধন্য ধন্য তুমি, ধন্য তব বন্ধুজন, ধন্য তবে পূর্ণভূমি। স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু ঢাকা বিভাগের অন্তর্গত মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর থানার রাডিকাল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ভগবান চন্দ্র 5 বছর বয়সে ছেলেকে ভর্তি করালেন বাংলা স্কুলে। বাবা যেমন উদার প্রকৃতির ছিলেন, জগদীশ চন্দ্রের মাও প্রকৃতি ছিল ঠিক সেই রকম। তিনি ছিলেন উদার হৃদয়া, স্নেহশীলা ও কর্তব্য পরায়ণা গৃহিণী। তিনি জাতি বিচার মানতেন না, ছোট বড় ভেদজ্ঞান তার ছিল না। এইরকম আদর্শ পিতামাতা পেয়েছিলেন বলেই ছেলেবেলা থেকে জগদীশ চন্দ্র প্রকৃত মানুষত্বের শিক্ষা লাভ করেছিলেন। তার জন্মকালে ভগবান চন্দ্র ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। পিতা পুত্রের শৈশব শিক্ষা তাই এখনকার বাংলা স্কুলেই হয়েছিল। 1874 সালে জগদীশ চন্দ্র কৃতিত্বের সাথে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষা পাশ করলেন। সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেন বিজ্ঞানের ছাত্র হিসেবে। সেই কলেজেরই একজন অধ্যাপক ছিলেন ফাদার লাফো, নামকরা বৈজ্ঞানিক। কলেজে পড়ার সময় জগদীশ চন্দ্র এনার প্রতি খুবই অনুরক্ত হন। ফাদার লাফো একদিন ভগবান চন্দ্রকে বলেছিলেন, আপনার ছেলে বড় হয়ে একজন বৈজ্ঞানিক হবে। মিশনারি অধ্যাপকের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। একদিন তার প্রিয় ছাত্রকে নিয়ে ফাদার লাফো গিয়েছিলেন বোটানিক্যাল গার্ডেন্স দেখাতে। সেই সঙ্গে ছিল কলেজের আরো কয়েকটি ছেলে। বেড়াতে বেড়াতে কৌতূহলী ছাত্র গাছপালা সম্পর্কে কত রকমের প্রশ্ন করেন। অধ্যাপক বিস্মিত হন। এত সাধারণ ছেলের সাধারণ প্রশ্ন নয়, তো রীতিমত অনুসন্ধানী নিছক কৌতূহল নয়, একেবারে জ্বলন্ত জিজ্ঞাসা। স্যার, গাছপালা বাড়ে কেন? লজ্জার প্রতি লতাকে ছুঁয়ে দিলে এমনভাবে সংকুচিত হয় কেন? অবাক হন ফাদার লাফো। উত্তর দেন জগদীশ চন্দ্রের পিঠ চাপড়িয়ে বলেন, মাই সন, you will be a great man of science one day. পৃথিবীর লোক জানে এই ভবিষ্যৎবাণী বৃথা হয়নি। 20 বছর বয়সে জগদীশ চন্দ্র বিএ পাশ করলেন। বিজ্ঞানের ছাত্র হিসেবেই পরীক্ষা দিয়েছিলেন। ইচ্ছা ছিল বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষা দেবেন ও জজ ম্যাজিস্ট্রেট হবেন। বাবার মাথায় বিপুল অর্থের বোঝা। এই নানা রকম ব্যাপারে জড়িয়ে পড়ে ভগবান চন্দ্র একরকম সর্বশান্ত হয়েছিলেন। অন্যদিকে মায়ের এতটুকু মত ছিল না যে ছেলে বিলেতে যায়, কারণ আপত্তির কারণটা অবশ্য গুরুতর ছিল। সে বছর জগদীশ চন্দ্র কলেজে ভর্তি হন, সেই বছর তার ছোট ভাইটির মৃত্যু হন। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। ভগবান চন্দ্র পুত্র শোক সামলাতে পেরেছিলেন, কিন্তু জগদীশ চন্দ্রের মা পারেনি। কিছুতেই তার মন প্রবোধ মানেনি। শেষ পর্যন্ত অবশ্য তার মা পুত্রের বিলেতে যাওয়াতে মত দিয়েছিলেন। শুধু মত নয়, ছেলের ইংল্যান্ড যাওয়ার খরচ দিয়েছিলেন নিজের গহনা বেচে। কারণ ছেলেকে বিলেত পাঠাবার সম্পত্তি তার স্বামীর তখন ছিল না। আমার মায়ের স্নেহেতেই আমি এত বড় হতে পেরেছি, একথা বলেছেন জগদীশ চন্দ্র। ডাক্তারি পড়তে বিলেতে গিয়েছিলেন জগদীশ চন্দ্র, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারি পড়া হয়নি। 1881 সালের জানুয়ারি মাসে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। এখানকার পরিবেশ দেখে তিনি মুগ্ধ হলেন। জগদীশ চন্দ্র যখন এখানে ছাত্র হয়ে পড়তে এলেন, তখন এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি সারা ইউরোপে ছড়িয়ে পড়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপকের মধ্যে ছিলেন মাইকেল ফস্টার, ভাইসন, জন ফ্রান্সিস ডারউইন ও লর্ড র্যালে। এরা প্রত্যেকে জগদীশের প্রতিভায় আকৃষ্ট হয়ে তাকে স্নেহের দৃষ্টিতে দেখতেন। দ্বিতীয় বার্ষিক শ্রেণীতে পড়বার সময় জগদীশ চন্দ্র পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও উদ্ভিদবিদ্যা এই 3 বিষয়ের উপর মনোযোগ দিলেন। 4 বছর পর তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রাকৃতিক বিজ্ঞানে সর্বোচ্চ উপাধি ট্রাইপস লাভ করলেন এবং সেই সঙ্গে একটি বৃত্তিও পেলেন।
ইংল্যান্ডের পরিসমাপ্তি এখানেই ঘটে। পড়া শেষ হলো বটে, কিন্তু জ্ঞান বিজ্ঞানের অনুশীলন চলছিল সারা জীবনই। 4 বছর পর স্বদেশে ফিরলেন জগদীশ চন্দ্র। ফিরলেন তিনি ইংল্যান্ডের জ্ঞান গরিমায় বিভূষিত হয়ে। এবার শুরু হবে তার কর্মজীবন, কিন্তু পরাধীন ভারতে বিলাতি ডিগ্রি থাকা সত্ত্বেও তার কর্মের পথ খুব সুগম ছিল না। কলকাতায় এসে তিনি লর্ড রিপনের সাথে সাক্ষাৎ করলেন। ইনি তখন ভারতের বড়লাট। আমরা যে সময়ের কথা বলছি তখন এই কলকাতা ছিল ভারতের রাজধানী, আর বড়লাট থাকতেন আলিপুরের বেলডেভিয়ার প্রাসাদে। ফসেট সাহেব বড়লাটকে ব্যক্তিগতভাবে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠিখানা দেখেই লর্ড রিপন তৎক্ষণাৎ জগদীশ চন্দ্রকে ডেকে পাঠালেন এবং খুব আন্তরের সাথে তাকে গ্রহণ করলেন। বড়লাট বললেন, আমি কি করতে পারি আপনার জন্য বলুন। শিক্ষা বিভাগে যাতে চাকরি পাই, তাই নিশ্চয়ই আপনার তো এই বিশেষ যোগ্যতা আছে। আমি আজই ছোটলাটকে চিঠি লিখে দিচ্ছি যাতে এখানকার সরকারি কোনো কলেজে আপনাকে চাকরি দেওয়া হয়। আশ্বস্ত হয়ে ফিরলেন জগদীশ চন্দ্র, কিন্তু শেষ পর্যন্ত বড়লাটের সুপারিশেও কোনো বিশেষ কাজ হলো না। শিক্ষা বিভাগে ইংরেজ অধিকর্তার নানা উদ্যোগে জগদীশ চন্দ্রের নিয়োগ সম্পর্কে দেরি করতে লাগলেন। অবশেষে প্রেসিডেন্সি কলেজে থেকে অস্থায়ী অধ্যাপকের পদে নিযুক্ত করা হলো। চাকরি পেলেন বটে, কিন্তু ওই পদে একজন সাহেব অধ্যাপক যে হারে মাইনে পেতেন তাকে তা দেওয়া হলো না। যদিও তিনি যোগ্যতায় তাদের কারো চাইতে কম ছিলেন না, স্বাধীনচেতা জগদীশ চন্দ্র এই বৈষম্য মেনে নিতে পারলেন না। তিনি প্রতিবাদ করলেন। প্রতিবাদ শুধু আত্মসম্মানের জন্য না, স্বদেশের মর্যাদাও বটে। একে অস্থায়ী চাকরি, তার উপর অর্ধেক বেতন, আত্মসম্মানে আঘাত লাগবারই কথা। প্রতিবাদ নিষ্ফল হল, সরকারি নীতির কোনো পরিবর্তন হলো না। বাবার সঙ্গে পরামর্শ করলেন সতীর্থদের সঙ্গে। তারপর ঠিক করলেন মাইনে নেবেন না। চার্লস টনি তখন প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ। তার মারফত শিক্ষা বিভাগের অধিকর্তাকে এক পত্র লিখলেন জগদীশ চন্দ্র। ভারতবর্ষে কোনো সরকারি কলেজে এই ঘটনা প্রথম। স্মরণীয় সেই পত্রে শেষটুকু এখানে তুলে দিলাম। অতএব আপনি বুঝতে পারবেন যে এই অবস্থায় আমার পক্ষে আত্মসম্মান বজায় রাখার জন্য একটি মাত্র পথই আছে, মাইনে না নেওয়া। ইংরেজ অধ্যাপকের তুলনায় আমার যোগ্যতা কোনো কম নয়। ইউরোপের 2টি বিশ্ববিদ্যালয় থেকে আমি সর্বোচ্চ উপাধি লাভ করেছি। তখন আমার নিয়োগ আমার যোগ্যতাই মানদণ্ড হওয়া উচিত, আমার বর্ণ নয়। শিক্ষার ক্ষেত্রে এই বৈষম্যমূলক নীতি মেনে চলা আমার পক্ষে কঠিন। কাণ্ডজ্ঞান সম্পন্ন যে কোনো ভারতবাসীর পক্ষেই তা কঠিন। তবে নিয়োগপত্র যখন স্বীকার করেছি, অস্থায়ী হলেও আমি এটা প্রত্যাখ্যান করব না, কিন্তু অর্ধেক মাইনেতে কিছুতেই গ্রহণ করতে পারবো না। আমি বিনা মাইনেতেই কাজ চালিয়ে যাব। টনি সাহেব এই চিঠি পেয়ে বিস্মিত হলেন শিক্ষা বিভাগের অধিকর্তা। পরাধীন ভারতের এই দৃঢ় মনোভাব তাকে বিস্মিত করলো বটে, কিন্তু সরকারি নীতির কোনো পরিবর্তন হলো না। জগদীশ চন্দ্র অর্ধেক বেতনে অস্থায়ী অধ্যাপক হয়ে রইলেন। প্রতি মাসে বেতন বাবদ একখানি চেক তাকে পাঠিয়ে দেওয়া হতো। সেই চেক সে ফেরত দিত। এখানে বলে রাখা দরকার, সেই সময় প্রেসিডেন্সি কলেজে আরেকজন বাঙালি অধ্যাপককে এই সরকারি নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছিলেন। তিনি হলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তিনি ছিলেন রসায়নের অধ্যাপক। জগদীশ চন্দ্র তখন ছাত্রদের কাছে খুব জনপ্রিয়। প্রিন্সিপাল নিজে তার গুণমুগ্ধ ছিলেন। টনি সাহেব একদিন অধ্যাপক বসুকে ডেকে বললেন, এর মাইনে নিচ্ছেন, এতে নিশ্চয়ই আপনার খুব অসুবিধা হচ্ছে। তা হচ্ছে বই কি। আপনি কি বিবাহিত? হ্যাঁ। উপযুক্ত স্ত্রী লাভ করেছিলেন জগদীশ চন্দ্র। অবলা বসু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জ্যাঠতুতো বোন। 4 বছর 3 বছর কেটে গেল। শেষ পর্যন্ত জগদীশ চন্দ্রের তেজস্বিতা ও কর্তব্যনিষ্ঠার কাছে সরকারকে হার মানতে হলো। জগদীশ চন্দ্র 35 বছর বয়সে পদার্পণ করলে শুভ জন্মদিনে বিজ্ঞান সাধনা জীবন উৎসর্গ করব, মাতৃভূমির মুখ উজ্জ্বল করব। এই সময় জগদীশ চন্দ্রের এর 2 সাহায্যকারী ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভগিনী নিশ্চল।
আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তাতই, তোমাকে চমৎকার করে তোমার উপস্থাপনা করেছো। শুধু অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি সঙ্গীত উপভোগ করব। আমাদের সাথে যুক্ত রয়েছে তেজগাঁও মহানগর ইউনিট থেকে অক্ষর গোস্বামী। আমি অক্ষর গোস্বামীকে তোমার সঙ্গীতটি পরিবেশনা করবার জন্য অনুরোধ করছি। অক্ষর গোস্বামীকে আমাকে শুনতে পাচ্ছ এই মুহূর্তে? অক্ষর গোস্বামী আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছ? ফরিদাবাদ পূর্বাঞ্চল ইউনিট থেকে সে জ্যোতি কি আমাকে শুনতে পাচ্ছ? সে জ্যোতি, হ্যাঁ সে জ্যোতি, তুমি তোমার পরিবেশনাটি করো। আমার নাম সুস্মিতা রঞ্জন সেচুতি। আমি ঢাকা থেকে অংশগ্রহণ করেছি। আমি আজ প্রস্তুতদের ডাক দিয়েছে এই রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করছি। ডাক দিয়েছে আয় রে চলে আয়, 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 লালা দিয়েছে আজ খায়া ফসলে মুড়ি, হায় হায় ডাক দিয়েছে আয় রে চলে আয়, আবার নেশায় উঠলো মেতে দেখে মধুরা ধানের খেতে, আবার নেশায় উঠলো মেতে দেখে মধুরা ধানের খেতে, নদীর সোনা ছড়িয়ে পড়ে, নদীর সোনা ছড়িয়ে পড়ে, মাটিরা চলে মরে, হায় 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 সত্যিকারে ডাক দিয়েছে আয় রে চলে আয়, আয়, মাঠের বাঁশি শুনে শুনে আকাশে খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো, আলোর হাসি উঠলো জেগে ধানের শেষে শিশির লেগে, আলোর হাসি উঠলো জেগে ধানের শেষে শিশির লেগে, তারারে খুশি ধরে লাগো, তারারে খুশি ধরে লাগো, ওই যে উঠলে মরি, হায় 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 সত্যিকারে ডাক দিয়েছে আয় রে চলে আয়, আয়, আয় সত্যিকারে ডাক দিয়েছে আয় রে চলে আয়, আয়, আয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সে জ্যোতি তোমাকে। কলাবাগান ইউনিট থেকে যুক্ত লাবণ্য কি আমাকে শুনতে পাচ্ছ এই মুহূর্তে? পুরাতন ঢাকা ক থেকে যুক্ত বর্ষা, বর্ষা কি আমাকে শুনতে পাচ্ছ? দুঃখিত, বর্ষা সম্ভবত যুক্ত নেই। তেজগাঁও মহানগর থেকে সেউতি সমুজ্জ্বল সৈতি, সেউতি কি যুক্ত আছো তেজগাঁও মহানগর ইউনিট থেকে? দুঃখিত, নেই। বনশ্রী মহাখালী ইউনিট থেকে অর্পিতা, আমি অর্পিতাকে তোমার সঙ্গীতটি পরিবেশনা করতে অনুরোধ করছি। অর্পিতা শাহ, হ্যাঁ তুমি তোমার পরিবেশনাটি করো। নমস্কার, আমি অর্পিতা সাহা। আমি দশম শ্রেণী বিকারণেসা নন স্কুলে অধ্যয়নরত আছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি পরম করুণাময়ের কাছে, এরপর ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সঞ্চালককে আমাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। পরিবেশন করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় গান, বড় আশা করে এসেছিল। বড় আশা করে এসেছি গো কাছে দেখে, বড় আশা করে এসেছি গো কাছে দেখে, ফিরালো না জননী, বড় আশা করে এসেছি গো কাছে দেখে,
তাহলে ভিডিও অডিও হীনহীনে কেহ জানে না Recording stopped. Recording in progress. জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা। কেঁদে কেঁদে গহন রজনী বড় আশা করে এসেছি গো কাছে বড় আশা করে এসেছি গো কাছে বড় আশা করে এসেছি গো কাছে বড় আশা করে এসেছি গো কাছে। ধন্যবাদ। ধন্যবাদ অর্পিতা শাহ চমৎকার করে সঙ্গীতটি পরিবেশনা করবার জন্য। প্রিয় অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি কবিতা আবৃত্তি শুনবো ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট থেকে যুক্ত ইশরাত লাজুকি। আমি ইশরাত লাজুকিকে সুফিয়া কামালে তাহারাই পরে মনে কবিতাটি আবৃত্তি করবার জন্য আহ্বান করছি। ইশরাত লাজুকি, আপনার মাইক্রোফোনটি মিউট করা রয়েছে। ইশরাত লাজুকি, আমাকে কি শুনতে পাচ্ছেন? ইশরাত লাজুকি, আপনার মাইক্রোফোনটি মিউট করা রয়েছে। দুঃখিত, আমি সম্ভবত ইশরাত লাজুকিকে এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি না। হাসিন চৌধুরী ইরা উত্তর ইউনিট থেকে যুক্ত রয়েছেন। ইরা কি আমাকে শুনতে পাচ্ছেন? ইরা, আসসালামু আলাইকুম, আমার নাম হাসিন চৌধুরী ইরা। আমি একটি ছড়া বলবো। বাঘ বাকুম পায় না, মাথায় দিয়ে টাইটা, বউ সাজবে কালকে, চলবে সোনা পালকে। সবাইকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ চমৎকার করে কবিতাটি আবৃত্তি করবার জন্য। বৃহস্পতি অনুষ্ঠানের এই পর্যায়ে গ্রন্থ থেকে পাঠ জর্জ অরওয়েলের গ্রন্থ থেকে পাঠ করবেন মোহাম্মদপুর ইউনিট থেকে যুক্ত আমাকে কি শোনা যাচ্ছে? জি, আমি নাজিফা আঞ্জুম, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এটা ঠিক গ্রন্থ থেকে পাঠ বলা যাবে না, বইটা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। বইটার নাম হচ্ছে 1984, লিখেছেন জর্জ অরওয়েল। আমাকে যদি বলা হয় যে বইটি নিয়ে আলোচনা করো, আমি সারাদিন কথা বলতে পারবো, কিন্তু এতক্ষণ তো কথা বলা সম্ভব নয়। খুবই সংক্ষিপ্তভাবে একটু চেষ্টা করবেন যেন মূল বিষয়গুলো শুধু বলার। হ্যাঁ, আলোচনাটা সংক্ষিপ্ত হবে এবং বলা যায় যে অসম্পূর্ণ হবে। এই বইটা নিয়ে 10 মিনিট আলোচনা করাটা খুবই কষ্টকর, আমি তাও চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিয়ে। তো বইটি উনি লিখেছিলেন 1946 সালের দিকে একটি দ্বীপে বসে। তখন আমাদের যে লেখক জর্জ অরওয়েল, ওনার যক্ষা ছিল এবং উনি যক্ষাতেই মারা গেছে। এই বইটা লেখার 4 বছর পরে উনি মারা গেছেন। তো বইটাতে উনি 1984 সালে, মানে বইটা তার সময়ের জন্য ভবিষ্যৎ নিয়ে লেখা হয়েছে এবং এটাকে সায়েন্স ফিকশন ক্যাটাগরিতে ফেলা যায়, কিন্তু বইটা তারও ঊর্ধ্বে। তো বইটিতে উনি আজকের যে ব্রিটেন, সেই ব্রিটেনকে ওশেনিয়া হিসেবে উনি উপস্থাপন করেছেন। মানে ব্রিটেন আর উনি বোঝাতে যাচ্ছেন যে ব্রিটেন আর ব্রিটেন নেই, ব্রিটেন এখন ওশেনিয়া। এবং আমাদের উপন্যাসের মূল চরিত্র হচ্ছে উইনস্টন স্মিথ। সে যেই সমাজে বাস করে, সে যেই রাষ্ট্রে থাকে, সেই রাষ্ট্রের রাজনৈতিক স্লোগানটা একটু শোনাই আপনাদের।
যুদ্ধই শান্তি, স্বাধীনতা দাসত্ব, অজ্ঞতাই শক্তি। অদ্ভুত তাই না? কিরকম একটা স্লোগান, এবং এটা ওরা মেনে চলে। এটাই হচ্ছে ওদের মানে ওদের ভিত্তি। ওদের ভিত্তি হচ্ছে ভয়। লোককে ভয় দিতে ওরা ক্ষমতায় থাকছে। তো এটা নিয়ে আমাদের যে উপন্যাসের মূল চরিত্র উইনস্টন, সে খুব বিরক্ত, এবং সে যে সমাজে বাস করে সেই সমাজে থট ক্রাইম বা চিন্তাপরাধ বলে একটা জিনিস। থট ক্রাইম হচ্ছে সেগুলা, যেমন ডায়েরি লেখাটা এই সমাজে হচ্ছে মৃত্যুদণ্ডনীয় অপরাধ, বই পড়া একটা থট ক্রাইম, এবং যে কোনো মুক্ত চিন্তা প্রকাশ করাই এই সমাজে হচ্ছে বাজে রকমের অপরাধ হিসেবে গণ্য হয়। এবং ওরা মানুষকে চায় না যে মানুষ চিন্তা করুক, সেই সমাজের লোকের ওই রাষ্ট্রপ্রধানরা চায় না যে এই দেশের মানুষ চিন্তা করতে শিখুক, কারণ চিন্তা করতে শিখলে তো বিপদ হয়ে যাবে, ওরা তো আর ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পারে। এই জন্যে ওরা হচ্ছে বই থেকে শুরু করে সবকিছুকে পাল্টে ফেলছে, ইতিহাস বই সবকিছুকে ওরা পাল্টে ফেলছে। উইনস্টন যে চাকরিটা করে, তার যে চাকরি, সে যে কাজটা করে সেটা হলো সে হচ্ছে পত্রিকা নেয়, পুরোনো পত্রিকাগুলো নিয়ে সে খবর টবর সব পাল্টে ফেলে, এমন ভাবে পাল্টায় যাতে পার্টিটার নামটা উজ্জ্বল। মানে ও ওই উইনস্টন স্মিথ নিজেও বিরক্ত যে আমাকে এসব কেন করতে হচ্ছে, এবং সে এক পর্যায়ে স্পর্ধা দেখিয়ে একটা ডায়েরি কিনেই খায়। সে যখন ডায়েরিটা কিনে ফেলে তখন সে জানে যে সে শেষ, এখান থেকে বের হওয়ার উপায় নেই, কারণ সে যে ডায়েরিটা লিখছে এটা ওরা দেখছে। কিভাবে দেখছে? ওদের প্রত্যেকেরই টেলিস্ক্রিন রাখতে হয় ঘরে। টেলিস্ক্রিন রাখাটা হচ্ছে একটা বাধ্যতামূলক বিষয়। যেমন আমরা হচ্ছে ভোটার আইডি কার্ডটা, টেলিস্ক্রিনটা কি, রুমের মধ্যে একটা স্ক্রিন থাকবে, সেই স্ক্রিনটা আপনার ভিডিও নেবে, সর্বক্ষণ আপনার অডিও নেবে, আপনি সর্বক্ষণ আপনার চলাচল নিয়ন্ত্রণে। উইনস্টন তবুও একটা ডায়েরি নেই এবং সে ডায়েরিটা লিখেছি। তো সে একটা দোকান থেকে বই কিনতো, বই নিয়ে পড়তো, সে বোঝার চেষ্টা করতো যে সবসময় কি এই পার্টি শাসনে ছিল কিনা, মানে পার্টি এভাবে শাসন করছে যে উইনস্টন কোনোভাবেই চিন্তা করতে পারছে না যে এই শাসনটা চিরস্থায়ী ছিল না, এটা একসময় পৃথিবী এত বাজে ছিল না, অনেক সুন্দর ছিল। তো এরকম করতে থাকে, কিন্তু বেচারার কপাল খারাপ। বইয়ের দোকানের যে লোকটা, মানে যেই লোকটা ওকে বই বিক্রি করতো, সেই একটা হচ্ছে থট পুলিশ। মানে থট পুলিশের কাজ হচ্ছে থট ক্রিমিনালদের পাকড়াও করা। তো অবশেষে সে ধরা পড়ে গেল এবং সে জানতো যে সে মারা যাবে, কারণ এরকম হতো যে তার অফিসে তার এক বন্ধু এরকম হঠাৎ করে বাষ্পায়িত হয়ে গেছিল, কারণ তার ওই বন্ধুটা একটু ভিন্ন রকম ছিল, তার ওই বন্ধুটা চিন্তা করতে পারতো। এবং ওই সমাজে আরো একটা ভাষা প্রচলিত আছে, সেটা হচ্ছে নিউজ স্পিক ভাষাটা কিরকম? এটা হচ্ছে ওই ওশেনিয়া দেশটার রাষ্ট্রীয় ভাষা। এই ভাষার মানে ওরা চেষ্টা করে যে শব্দ যত কমানো যায়। যেমন নিউজ স্পিকের অভিধান অনুযায়ী ফ্রি শব্দটার কেবল একটাই অর্থ, সেটা হচ্ছে শেকল ছাড়া কুকুর। এখন এইটা কিভাবে মানুষের চিন্তা শক্তিকে হ্রাস করে সেটা একটু বলি। কেউ যখন জানবে যে ফ্রি মানে হচ্ছে শেকল ছাড়া কুকুর, সে আর কোনোভাবে বুঝতে পারবে না যে ফ্রি মানে স্বাধীনতা, ফ্রি মানে নিজের মনের কথা জোরে জোরে বলতে পারে। এবং উইনস্টনের ডায়েরিতে লিখেও ছিল যে স্বাধীনতা হচ্ছে 2+2 = 4 বলার স্বাধীনতা। তো সে যখন ধরা পড়ে যায়, সে ভেবেছিল তাকে হয়তো মেরে ফেলা, এবং সেটা যদি করা হতো তাহলে ভালোই হতো। ওকে যদি মেরে ফেলা হতো তাহলে ভালোই হতো। ওকে মারা হয়নি, ওকে শেষ করে দেওয়া হয়েছে। সেটা কিভাবে করা হয়েছে? ওকে একটা রুমে নিয়ে ওর আদর্শটা থেকে ওকে সম্পূর্ণ সরিয়ে ফেলা, মানে ও যা বিশ্বাস করতো ওর মাঝ থেকে চিন্তা করার সব শক্তিটুকু ওরা কেড়ে নিয়েছে। উইনস্টনকে যিনি আপনাকে সবিনয় অনুরোধ করছি একটু সংক্ষিপ্ত করবার জন্য। আচ্ছা, ওকে থেকে নাই শুনবে। তো এই বইটা দিয়ে জর্জরে যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে চিন্তা শক্তিকে হারাতে দেওয়া যাবে না। চিন্তা শক্তি হারিয়ে গেলে ব্যাপক ক্ষতি হবে। এবং এই বইটা এত ভালো প্রভাব ফেলেছিল যে এই বইটা নিয়ে আজও কথা হয়। 2012 সালে একটা চলচ্চিত্র বেরিয়েছিল, ডিট্যাচমেন্ট। সেই চলচ্চিত্রতে একজন শিক্ষক এই বইটা তার শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। তো তখন উনি তার শিক্ষার্থীদের যেভাবে বোঝাচ্ছিলেন, আমি ঠিক ওভাবে উপস্থাপন করি ওনার কথাগুলো। To deliberately believe in lies. Deliberately মানে হচ্ছে ইচ্ছা করে,
while knowing they are false. Examples of this in everyday life. Oh, I need to be pretty to be happy. I need surgery to be pretty. I need to be thin, famous, fashionable. This is a marketing holocaust. 24 hours a day for the rest of our lives, the hours that we are hard at work, dumbing us to death. So to defend ourselves and fight against stimulating this going to our thought processes, we must learn to read. To stimulate our own imagination, cultivate our own consciousness, our own belief system. We all need this skill to defend, to preserve our own minds. ধন্যবাদ সবাই। ধন্যবাদ নাজিব আর জুমন আপনাকে। শুধু অনুষ্ঠানের এই পর্যায়ে আর যদি কেউ পরিবেশনা করতে বাকি থাকেন, নিজে থেকেই আপনি আপনার পরিবেশনাটি করতে পারবেন। কেউ যদি পরিবেশনা করতে চান তাহলে আপনি নিজে থেকেই পরিবেশনা করতে পারবেন, আপনার পরিচয়টি পরিবেশনাটি করতে পারবেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যে শুধু কেউ যদি পরিবেশনা করতে চান আপনাদের মধ্যে থেকে আপনারা কেউ পরিবেশনা করতে পারবেন। ইশরাত লাজুকি, আপনি কি কোনো পরিবেশনা করতে চান? আপনাকে বেশ কয়েকবার আপনাকে দেখেছি, আপনি আপনার পরিবেশনাটি করেন। ধন্যবাদ। আজকে আমি একটি কবিতা আবৃত্তি করছি, তাহারই ফরমান। কবি সুফিয়া কামাল। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত বনবার তুমি লবণাকে তব বন্দনায়। কহিল সে স্নিগ্ধ আশা কবি, দক্ষিণ দুয়ার গেছে পাতারি নদীর ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণ সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখেন তুমি, কহিলাম কেন কবি আজ এমন মনা তুমি? কোথা তব নব পুষ্প সাজ? কহিল সে দূর চাহিয়া অলখের পাথারে বাহিয়া, তরিতায় এসেছে কি, বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কহিলাম ওগো কবি, রচিয়া লও না আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে, আমার গাহিতে গান বসন্তের আদিতে ফেলা রহেনি সে ভুলেনি তো, এসেছে তো ফাগুন নিরমি। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছি তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুনি বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্করতি লহেনে কি ঋতুর রাজন? মাধবী কুড়ির গন্ধ বুকে গন্ধ নাহি, করেনি কি অগ্রজ বিরচন? বক্তব্য বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? কহিলাম উপেক্ষার ঋতুরাজে কেন তুমি দাও তুমি দেখা? কহিল সে কাছে শুনি আসে, কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তে, তাহারই পরে না ফেলিতে পারে না কোনো। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার করে পরিবেশনাটি করেছেন ইশরাত লাজুকি। শুধু আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আর কেউ কোনো পরিবেশনা করতে না চান তাহলে আমরা অনুষ্ঠানটি শেষ করতে পারি। সম্ভবত আমাদের আর কোনো পরিবেশনা এই মুহূর্তে বাকি নেই, আমরা অনুষ্ঠানটি শেষ করতে পারি। সবাইকে
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং সবাইকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সকল পাঠক, সচেতক এবং শুভানন্দেই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং বিভিন্ন পরিবেশনা করেছিলেন। এবং আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের লাইব্রেরি কর্মকর্তা বিন্দুর প্রতি, কারণ তাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। তারা অনেকেই সংযুক্ত হয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সহকারী পরিচালক বিন্দুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। যেহেতু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসি, আমরা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের লাইব্রেরি কর্মকর্তারা বিন্দু যদি থাকতে চান আমরা কিছু থাকতে পারি, এবং পাঠকদেরকে অনুরোধ করছি আপনাদেরকে একটু লিভ নেবার জন্য, সবিনয় অনুরোধ করছি। পাঠকদেরকে সবিনয় অনুরোধ করছি আপনাদের লিভ নেবার জন্য। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভরাত্রি।